আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আশা করি সবাই আমাদের অনুষ্ঠানটি উপভোগ করবেন। আমরা কথা বলবো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং সমসাময়িক প্রসঙ্গগুলোকে নিয়ে। তবে আমাদের প্রচেষ্টা থাকবে, যেহেতু আমাদের টেলিভিশন চ্যানেল, আমরা কোনো দল মত কিংবা পক্ষের নয়, আমরা মানুষ, মানবতা, গণতন্ত্র এবং স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষেই কথা বলবো। যখন যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো, গণমানুষের অধিকারের জন্য আমরা কথা বলবো। আমাদের সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে আমাদের যোগ দিয়েছেন। আমাদের সাথে আছেন জনাব বেরসার, সিনিয়র আইনজীবী, অত্যন্ত পরিচিত মুখ, আওয়ামী আইনজীবী পরিষদের সাথে আছেন জনাব মনিরুল হক মঞ্জু ভাই, মনিরুল ইসলাম মঞ্জু ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যোগদান করার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি সহ আলোচক সহ যারা সবাই দর্শক আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে, ভার্চুয়ালি এই মুহূর্তে আছেন কোটা সংস্কার আন্দোলনের সংগঠক হিসেবে যিনি কাজ করছেন এবং এই মুহূর্তে গণ অধিকার পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক, সেক্রেটারি দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ রাশেদ খান। রাশেদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যোগদান করার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি যুক্ত আছি, আপনি কন্টিনিউ করেন। রাশেদ ভাই অনেক ব্যস্ত এই মুহূর্তে, কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশে একটি আন্দোলন হচ্ছে, সেটা নিয়ে আমরা বুঝতে পারছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। মঞ্জু ভাই, আপনাকে দিয়ে শুরু করি। মাফ করবেন, আমাদের অনেক ব্যারিস্টার মঞ্জু ভাই এখানে আছেন, যে কারণে আমি নামটা করে ফেলি। এটা সবার সাথে সবসময় টকশো করতে হয়। দর্শক আশা করি এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই মুহূর্তে আমি বাংলাদেশের রাজনীতি নিয়েই কথা বলবো, যে বাংলাদেশে কোটা সংস্কার নিয়ে একটি আন্দোলন হচ্ছে, যে আন্দোলনটির 2018 কিছু পূর্বে কিংবা 18 সময় একটি বড় আন্দোলনের রূপ নিয়েছিল এবং পরবর্তীতে একটি আন্দোলন হয়েছে। কোটার বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন তারা বলছেন মুক্তিযোদ্ধা কোটা বা অন্যান্য কিছু কোটা আছে, যে কোটাটাকে তারা এভাবে বলছেন যে একটি প্রজন্ম হোক, মুক্তিযোদ্ধার সন্তানরা এটি পাক, কিন্তু পরবর্তীতে যেভাবে ধারাবাহিক নাতি পুতি যেগুলা নিয়ে বলা হচ্ছে এটি বন্ধ করা হোক, এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়। কোটার মাধ্যমে হতে পারে সময়ের প্রয়োজনে এগুলা, দেশ যদি মনে করে, রাষ্ট্র যদি মনে করে এটার প্রয়োজন, কিন্তু একটি দীর্ঘ সময় একটি প্র্যাকটিস যদি চালু হয়, আপনি কি মনে করেন যে এর মাধ্যমে মেধাবীরা বঞ্চিত হচ্ছে না? আর মুক্তিযুদ্ধ প্রসঙ্গে যেটি বলা হচ্ছে, অবশ্যই যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা আমাদের প্রাণের অহংকার, শুধু নয়, তাদের আরো বড় কিছু যদি শব্দ ব্যবহার করা যায় তার চেয়ে বেশি মুক্তিযোদ্ধারা একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য, তারা যারা প্রকৃত মুক্তিযুদ্ধ করেছেন, যারা মুক্তিযুদ্ধ দেশের জন্য কাজ করেছেন, তারা এই দেশের শুধু সম্পদই নন, তারা এদেশের রক্ত, তারা এদেশের হার্ট। তাদের সন্তানরা এই একটি কোটার মাধ্যমেই একটা জায়গায় বদ্ধ হয়ে যাবে, এ ধরনের কথা বলা হচ্ছে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি সহ আলোচক সহ আমাদের প্রোগ্রাম যারা দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সকলকে। আসলে কোটার যে বিষয়টা, কোটার এটা দুইটা একটা অংশ, একটা হলো এখন যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে সেটা, আরেকটা হলো তাত্ত্বিক আলোচনা, কোটা থাকা উচিত কি উচিত না। আমি যে সভ্য দেশে বসবাস করি, ব্রিটেনে, আমি তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের রাজনীতির সাথে সারা জীবনে জড়িত ছিলাম, এখনো আছি, কিন্তু থাকি ব্রিটেনে। এই ব্রিটেনে, এই সভ্য দেশেও কিন্তু কোটা আছে, আপনি কি এটা জানেন? আমি আপনাকে প্রিসাইসলি বলি, এখন যে লেবার পার্টি ক্ষমতায় গিয়েছে, এই লেবার পার্টিতে লিখিতভাবে কনস্টিটিউশন লেবার পার্টির, যে আপনি যখন নমিনেশন দিবেন তখন 30% মিনিমাম নারী কোটা দিতে হবে। আপনি জানেন, আমি যে আসনে যেখানে বসে কথা বলছি এখন টেলিভিশনে, এই জায়গাটি যার অধীনে পড়েছে, তিনার এই আসনটিকে আরো 5 বছর আগে অল উইমেন্স কোটা হিসেবে ঘোষণা, ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করা হয়েছে, যার কারণে কোনো পুরুষ মানুষ এখানে ভোটে দাঁড়াতে পারেনি। তারপরে আমাদের বেতনাল গ্রিন, সেটাকেও অল উইমেন্স ফোরাম। এরকম ভাবে লেবার পার্টি যখন একটা সিভিলাইজড দেশ, উন্নত দেশ, এই দেশে কিন্তু অভাব নেই, মুক্তিযুদ্ধের ইস্যু নেই, তারপরে ওরা বলছে নারীরা পুরুষের চাইতে পিছনে পড়া পলিটিক্সে, সুতরাং নারীদেরকে যদি পার্লামেন্টে অ্যাকোমোডেট করতে হয় তাহলে তাদেরকে 30% কোটা দিতে হবে। যার কারণে বাঙালি 4 জন নারী এমপি হয়েছে, কিন্তু একজন পুরুষ এখনো নমিনেশনও পায় নাই।
এখন লেবার পার্টি থেকে অন্য পার্টি, আমি আসছি আপনার জায়গায় চলে আসতেছি, আমি একটা দিচ্ছি। তার মানে হচ্ছে কি, কোটার সাথে আপনার শুধু আবেগ নয়, কোটার সাথে বাস্তবতার একটা সম্পর্ক আছে, তবে সেটা যৌক্তিক হতে হবে। বাংলাদেশে কোটা যে পর্যায়ে 56% আছে, এটা যৌক্তিক বলে আমি নিজেও কোনোদিন মনে করি না। কোটা নিয়ে আমি আগেও কথা বলেছি, এখনো কথা বলছি, আমার কাছে মনে হয় না বাংলাদেশে 56% যে কোটা এটা যৌক্তিক, এটা যৌক্তিক না। কারণ এটাকে একটা সহনীয় জায়গায় নিয়ে আসতে হবে। যেমন মনে করেন বাংলাদেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্ব অঞ্চল এবং পশ্চিমাঞ্চল যদি ভাগ করেন, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং শিক্ষার দিক থেকে বিভিন্ন ভাবে কিন্তু সব অঞ্চল কিন্তু সমানভাবে উন্নত হয় নাই। যার জন্য বাংলাদেশের কনস্টিটিউশনে কিন্তু দেশের সমস্ত অঞ্চলকে এগিয়ে নেওয়ার জন্য, রাষ্ট্রকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে কনস্টিটিউশনে। সেই জন্যই কিন্তু কোটা পদ্ধতিটা এসছে। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আসার পরে কিন্তু মুক্তিযোদ্ধা কোটাটা অ্যাড হয়েছে নতুন করে। এর আগে মুক্তিযোদ্ধা কোটা ছিল না, কিন্তু অন্য কোটাগুলো কিন্তু এর আগেও ছিল। এখন দেখেন কোটার বিষয়টা কিন্তু মীমাংসিত হয়ে গেছে। এর আগে কিন্তু একটা কোটা আন্দোলন হয়েছিল। আমি ইন্টারাপ্ট করছি না, একটু সংশোধনে বলা যায়। পপলা আমাদের যে বেতনালগিন এবং যে স্টেপনি যেটি হয়েছে এখন, সেখানে কিন্তু এটা কোটা না, এটা জেনারেলি উনি পেয়ে যাচ্ছেন। আর ওইটাকে লেবার পার্টি একটি পার্টির ভিতরে থাকতে পারে, ইজ দ্য পার্টি, বাট একটি রাষ্ট্রের কাঠামোতে, রাষ্ট্রের সংবিধানে কিংবা রাষ্ট্রীয়ভাবে যদি আইন করে 56%, একটি 100% একটি জাতির পুরো সিস্টেম 100% এখানে চাকরির জন্য ওনারে অ্যাপ্লাই হবেন। এখানে যদি 56 আলাদা হয়ে যায়, আমি কিন্তু আপনার উত্তর দিয়ে দিছি। আমি বলছি যে 56% কোটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এই কোটাটা হতে হবে সহনীয়। কনস্টিটিউশনের যে স্পিরিট, এটা কাউকে বঞ্চিত করার জন্য নয়, যারা বঞ্চিত তাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য। এখন এই কোটা আন্দোলন কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কোটা কিন্তু আমরা কি করেছি, কোটা আন্দোলনে কিন্তু সরকার কিন্তু কোটা বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আন্দোলনের প্রেক্ষিতে সরকার সমস্ত কোটা বাতিল ঘোষণা করেছে। গত 4 বছর কিন্তু বাংলাদেশে কোনো কোটা ব্যবস্থা ছিল না। কোটা ব্যবস্থা না থাকার পরে মুক্তিযোদ্ধার সন্তান নামে একটা ফোরাম থেকে কোটার বিরুদ্ধে, কোটা বাতিলের বিরুদ্ধে একটা রিট পিটিশন করা হয়েছে। বহুদিন পর নতুন করে আবার হাইকোর্ট সে রায়টি দিয়েছে। তা হাইকোর্ট রায় দেওয়ার পরে সুপ্রিম কোর্ট কিন্তু সেটিকে আবার স্থগিত ঘোষণা করেছে। তার মানে কি দাঁড়ালো, সরকার কোটার পক্ষে, অর্থাৎ কোটা আন্দোলনের পক্ষে যে ডিসিশনটা নিয়েছিল, সরকার নিয়েছিল না ডিসিশন, আমি ঠিক জানি না 19 কি 18, আমার সেটা মনে নেই। ওই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু এই সরকার নিয়েছে। এবং একটা দেশে, একটা স্বাধীন দেশে আন্দোলন হবে, মানুষ কথা বলবে, মাঠে নামবে, এটা বিচিত্র কোনো ঘটনা নয়। প্যালেস্টাইনে যুদ্ধ হচ্ছে, প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, সেটা নিয়ে আমরা লন্ডনেও কিন্তু কি করেছি, মার্চ করেছি। এখানেও কিন্তু সংগ্রাম হচ্ছে, আমেরিকাতেও হচ্ছে। তার মানে সভ্য অসভ্য বলে, গণতন্ত্র অগণতন্ত্র বলে কথা নয়, সব জায়গায় কিন্তু সংগ্রাম আন্দোলন হবে, এটাই স্বাভাবিক। আজকে ছেলেরা মাঠে নামছে, এখানে আমার ভাই বোন, মা বাবার আত্মীয় স্বজন কেউ থাকতে পারে, কেউ নাও থাকতে পারে, কিন্তু থাকতেও পারে। এরা তো বাংলাদেশেরই মানুষ, এরা ওদের একটা ভিউ আছে, তাদের ভিউটা প্রকাশ করছে। কিন্তু আমার কথা হচ্ছে, সরকার কিন্তু নিশ্চিতভাবে বলেছে, যেহেতু সুপ্রিম কোর্ট এটাকে স্টপ করে দিয়েছে, তার মানে কি দাঁড়াচ্ছে, সুপ্রিম কোর্ট কিন্তু রায় দেবে, রিভাইজ করবে বা সুপ্রিম কোর্ট ডিসিশন দেবে। এখন রাষ্ট্রযন্ত্রে সুপ্রিম কোর্ট বাংলাদেশ সরকারের অধীন না। আপনি তথ্যগতভাবে আপনি বলতে পারেন সরকার প্রভাব খেলে, এই খেলে, সে খেলে, এটা সব জায়গায় প্রভাব আছে, আমেরিকাতেও আছে, এদেশেও আছে। কিন্তু আপনি যদি আইনগতভাবে দেখেন, সুপ্রিম কোর্ট একটা মামলায় কিভাবে রায় দেবে সেটা কিন্তু পার্লামেন্টের উপরে অথবা মাঠের প্রশাসনের উপরে ডিপেন্ড করে কিন্তু দেয় না। যেহেতু সরকার বলেছে যে আমরা এই কোটা বাতিলের পক্ষে কোনো পিটিশন করিনি, যারা করেছে তারা প্রাইভেট পার্টি, তোমরাও প্রাইভেট পার্টি হিসেবে এখানে অ্যাড হয়েছে এবং সেটাকে স্থগিত আদেশ দিয়েছে। কে দিয়েছে? সুপ্রিম কোর্ট। তার মানে হচ্ছে কি, কোটার অবস্থাটা কোন জায়গায়, সরকার কোটা বাতিল করে যে প্রজ্ঞাপনটি জারি করেছিল, সেই বাতিল করা মানে সেই প্রজ্ঞাপনটি কিন্তু এখনো ভ্যালিড, শতভাগ ভ্যালিড। তাহলে কোটা আন্দোলন কার বিরুদ্ধে? কোটা আন্দোলনটা কি সরকারের বিরুদ্ধে নাকি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে? আমি রাশেদ খান আছেন, জনাব রাশেদ খান,
আমি আবারও আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি অনেক গভীর রাত্রিতে সময় দিচ্ছেন সারাদিন রাজনৈতিক কাজে ব্যস্ত থাকার পর। আপনি আমাদের বিজ্ঞ আলোচক জনাব ব্যারিস্টার মঞ্জু সাহেবের বক্তব্য শুনেছেন। আমরা যদি এভাবেই বলি যে এই আন্দোলনটার বীজটা আপনারা বপন করেছিলেন এবং এই মুহূর্তে আন্দোলনটি পুরোদমেই বাংলাদেশে, গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং অনেক দুর্ঘটনা, অনেকগুলা খবর আমরা পাচ্ছি সমর্থিত এবং অসমর্থিত সূত্রে। আন্দোলনের বর্তমান চলমান অবস্থা, এবং আপনারাও আজকে একটি সংবাদ সম্মেলন করেছেন, আমরা প্রেস রিলিজ পেয়েছি বিভিন্নভাবে। আপনি মঞ্জু সাহেব যে কথাগুলো বলেছেন যে সরকার এটি বাতিল করেছে এবং সরকারের ব্যাপারে বলা যায় অনেকটা যারা আন্দোলনকারী তাদের পক্ষে ছিল, কিন্তু আদালতের কারণেই সিদ্ধান্তের কারণেই, অর্ডারের কারণেই সরকার এই মুহূর্তে প্রকৃত অর্থে আপনাদের পক্ষে বা কোটা আন্দোলনকারীদের পক্ষে কোনো অবস্থান নিতে পারছে না, যেহেতু এটি আদালতের একটি সিদ্ধান্ত। আপনি গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন, যেহেতু এই আন্দোলনটি আপনাদেরই সূচিত আন্দোলন এবং এই মুহূর্তে বলা যায় অনেকটা গভীর পর্যায়ে চলে গিয়েছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ লন্ডন বাংলা 24 কে, বিশেষ করে তারা আজকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে এ ধরনের একটি চমৎকার আয়োজন করেছে। আমার পূর্বের বক্তা তিনি বক্তব্য রেখেছেন। দেখেন, আমরা 2018 সালে একটি সফল ছাত্র আন্দোলন করেছিলাম এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে এক সময় প্রধানমন্ত্রী তিনি নিজেই বলেন যে কোটায় আর থাকবে না। এরপরে একটি মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। সেই কমিটি প্রতিবেদন দেয় যে এই মুহূর্তে আসলে আর কোনো কোটার প্রয়োজন নাই। নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং এই গ্রেডগুলোতে কোটা বাতিল করতে হবে, এবং সেখানে উল্লেখ করা হয় যে অনগ্রসর গোষ্ঠীর জন্য সরকার চাইলে বিবেচনা করতে পারে। এখন আমার কথা হলো, কারা অনগ্রসর? এটি আসলে নির্ণয় করার মাপকাঠি কি? একজন মুক্তিযোদ্ধা যিনি সচিব, অথবা তিনি এমপি বা মন্ত্রী বা বড় ব্যবসায়ী বা আরো বড় পদে বা তার আর্থিক অবস্থা সচ্ছল, অথবা তিনি বেশ মানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন বা এই ধরনের কোনো পেশার সাথে তিনি জড়িত, আসলে কি তিনি মুক্তিযোদ্ধা হিসেবে কখনো কখনো তিনি কোটার প্রত্যাশা করেন না? যেমনটি চিত্রনায়ক আহ সোহেল সোহেল রানা বলেছেন যে আমরা যুদ্ধ করেছি কোটার জন্য না, মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক। নিশ্চয়ই আপনি দেখেছেন এবং সেটি ভাইরাল হয়েছে। এবং একই সাথে ফজলুর রহমান, যিনি ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন, এখন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, তিনিও একজন মুক্তিযুদ্ধের বড় ধরনের সংগঠক ছিলেন। তিনিও বলছেন যে আমরা মুক্তিযুদ্ধ করেছি কোটার জন্য না। এখন দেখেন, তিনি তো বলতে পারতেন কোটার পক্ষে, বললেন না কেন? কারণ তিনি আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, আমি তাদের প্রত্যেকের কাছে শুনেছি যে তারা কেউ আসলে কোটা চায় না। তারা মনে করে দেশকে আমরা আমাদের জায়গা থেকে কিছু দিতে পেরেছি, এটি তাদের কাছে অনেক বড় একটি বিষয়। আর আমরা দেখি যে সকল মুক্তিযোদ্ধারা ভুয়া সন্তান বানিয়ে চাকরি দেয়। আপনি নিশ্চয়ই দেখেছেন যে সমকালে নিউজ হয়েছে যে এক মুক্তিযোদ্ধার 7 জন সন্তান, এর ভিতরে 5 জন ভুয়া সন্তান। অর্থাৎ তিনি ওই সার্টিফিকেটের মাধ্যমে আরো 5 জনকে চাকরি দিয়েছেন, কত টাকার বিনিময়ে? এখন আপনি বলেন, যিনি ওই মুক্তিযোদ্ধা, আমরা কি তাকে আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা বলতে পারি? আর যদি তিনি হয়েও থাকেন প্রকৃত মুক্তিযোদ্ধা, এই যে অন্যায় করলেন, এই অন্যায়ের জন্য কি তিনি শাস্তি পাবেন, নাকি শাস্তি দেওয়া হবে না? নাকি তিনি শুধুমাত্র মুক্তিযুদ্ধ করেছেন এই জন্য তিনি তার অন্যায় থেকে মাপ পাবেন? যদি সেটাই হয়ে থাকে, তাহলে যারা আপনার মুক্তিযোদ্ধা হলে যদি সবকিছু মাফ হয়ে থাকে, তাহলে বিএনপির মধ্যে যারা আছে, যারা আওয়ামী লীগ ছাড়া অন্য দলে যারা আছে মুক্তিযোদ্ধা, তারা কি আসলে মাপ পাচ্ছে? আপনি দেখেছেন যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আপনার মেজর হাফিজ, তিনি তো কিছুদিন আগেও তিনি কারাগার থেকে ঘুরে আসলেন, তাকে সাজা দেওয়া হয়েছে। অর্থাৎ এই সরকার এমন একটি পদ্ধতি চালু করেছে যে পদ্ধতির মাধ্যমে আপনি যদি আওয়ামী লীগ করেন তাহলে আপনি স্বাধীনতার পক্ষের শক্তি, আর যদি আপনি আওয়ামী লীগ না করেন তাহলে আপনি বিপক্ষের শক্তি। দেখেন, একজন রাজাকারের সন্তান, স্বঘোষিত, তিনি এখন বর্তমান প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি।
এটি কল্পনা করা যায় একজন রাজাকারের সন্তান, যে রাজাকারকে নিয়ে বা রাজাকারের নাতিপুতিকে নিয়ে গতকাল প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন। আই থিঙ্ক প্রধানমন্ত্রী যখন এই কথাগুলো বলছিল তখন ওই যে মইনুল সাহেবের মানে কলিজার ভিতরে জ্বালাপাড়া দিয়ে মানে জ্বালাপোড়া করছিল আর কি, রাজাকারের সন্তান। তো যাই হোক, একজন রাজাকারের সন্তান যদি প্রধানমন্ত্রীর প্রেস সচিব হতে পারে, তাহলে এই যে এই প্রজন্মে যারা আছে, হ্যাঁ, যারা প্রকৃতপক্ষে আপনার এই কোটা যেটি আসলে বৈষম্য সৃষ্টি করে এটি চায় না, তারা কি কোটা না মানতে পারলেই কি রাজাকারের সন্তান হয়ে যাবে? কখনোই না। প্রধানমন্ত্রী কালকে কি বলেছেন? এই ভাষায় কথা বলা যায়? নির্বাহী প্রধানের দায়িত্ব থেকে এই ভাষায় কেউ কথা বলতে পারে? কখনোই বলতে পারে না। তিনি বলছেন যে কোটা যারা মুক্তিযোদ্ধার নাতিপুতি তারা পাবে না, তো কি রাজাকারের সন্তানরা পাবে? তার মানে কি? তিনি কি বুঝালেন? এই যে এখন যারা আন্দোলন করছে তারা কি রাজাকারের সন্তান? তারা কি স্বাধীনতা বিরোধী? যদি প্রধানমন্ত্রী এটি না বলে থাকে তাহলে কাদেরকে ইঙ্গিত করে বললেন? এটি তো বলার প্রয়োজন নাই। এবং রাজাকারের সন্তানরা তো আসলে কোটা পাওয়ার কোনো সুযোগ নাই। রাজাকার কে ছিল, তাদের কয়জন এখন বেঁচে আছে? ফাঁসি দেওয়া হলো না? ফাঁসি তো দিয়েছেন, কাউকে জেলে রেখেছেন। তো এখন রাজাকার বা স্বাধীনতা বিরোধী এই প্রসঙ্গগুলো কেন আনেন? কারণ এই জাতিকে বিভক্ত করে রাখা। আওয়ামী লীগ আসলে ঐক্যের রাজনীতিটা আসলে তারা বোঝে না। তারা জাতিকে বিভক্ত করে রাখতে চায়। এক হলো তুমি স্বাধীনতার পক্ষে, আর তুমি বিপক্ষে, তুমি বিএনপি জামাত, তুমি স্বাধীনতা বিরোধী। এই যে বিভক্তির রাজনীতি আওয়ামী লীগ শুরু করেছে। এই যে এখন দেখেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, সেখানে সাধারণ শিক্ষার্থীদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে, নির্মম নির্যাতন হয়েছে। করছি রাশেদ ভাই, যে স্লোগানগুলো দেয়া হচ্ছে, যদি আপনারা বলছেন বা কোটা সংস্কারের পক্ষে যারা, যে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে, কিন্তু সময় এবং এই যে রাজনৈতিক পৃথিবীর গ্লোবাল রাজনীতির প্রেক্ষিতে আমরা যদি বলি যে একটি শিক্ষিত প্রজন্ম যে এই ধরনের স্লোগানগুলো দিচ্ছে, এগুলা কি আপনি অ্যাকসেপ্ট করবেন বা আপনি কি মেনে নিচ্ছেন? স্লোগানটা কি বললেন আমি বুঝি নাই, আবার বলেন তো। তুমি কি আমি কি রাজাকার রাজাকার, এটা মানে এটাকে আপনি কিভাবে নিচ্ছেন? আমি জাস্ট আপনার অপিনিয়নটা জানতে চাচ্ছি। দেখেন, আমি কালকে আমার বলছি, আমি ক্লিয়ার করি আর একটু আপনার জন্য সহজ হবে উত্তর দিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বেশ সরগরম এটা নিয়ে, পক্ষে এবং বিপক্ষে। আমরা যারা মধ্যখান থেকে এই বিষয়গুলোকে দেখছি, আমরা সহনশীল এবং সৌন্দর্যটাকেই মনে করি যে ভালো কিছু হোক, সবার কাছ থেকেই ভালো কিছু আসুক। আমরা সংঘাত, সহিংসতা, হানাহানি কিংবা এই যে এই শব্দগুলার বাহিরে গিয়ে আমরা নতুন কিছু প্রজন্মের কাছে দেখতে চাই। ভাই দেখেন, গতকাল যখন সবাই তার ফেসবুকে লিখছে প্রতীকী প্রতিবাদ হিসেবে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তখন আমি ফেসবুকে লিখেছি যে আমি রাজাকার নই। আপনাকে আমি একটু দেখালেই মনে ভালো হবে, কারণ আপনি হয়তো দর্শকরা না দেখলে অনেক সময় বিভ্রান্ত হতে পারে। যে আমি দেখেছি, হ্যাঁ, আমি একটু দেখাই আপনাকে, সেটি দেখলে ভালো হবে। এবং সেই পোস্টে বেশ ব্যাপক রিয়াকশন। আমি দেখাই আপনাকে, এই যে দেখেন, একটু যদি দেখা যায় আমাদের এটা, আমি রাজাকার নই আপনি লিখেছেন। হ্যাঁ, আমি রাজাকার নই। এবং এখানে প্রায় 1000 মানুষ কমেন্ট করেছে এই পোস্টে। এবং আপনার এই পোস্টে সরাসরি রিয়াকশন করেছে আপনার 6200 মানুষ। তো যাই হোক, আমি কেন রাজাকার হব? আমি তো আসলে রাজাকার না, আমার বংশের কেউ রাজাকার না, আমার বংশে কেউ যুদ্ধ অপরাধী নাই। বরং আমার নানা যুদ্ধের সময় তিনি ভাত মাংস রান্না করে যারা মুক্তিযুদ্ধ করত তাদেরকে খাওয়াইছেন। অর্থাৎ এই যারা মুক্তিযোদ্ধাদেরকে খাওয়া বা সেবা যত্নের কাজে ছিল, তাদেরকে সহকারী মুক্তিযোদ্ধা বলা হয়। আমি আমার মার কাছ থেকে, আমার খালার কাছ থেকে যতদূর শুনেছি, একসময় আমার নানাকে এক ধরনের কার্ড দেওয়া হয়েছিল, সম্ভবত লাল কার্ড বলে থাকে, রেড কার্ড, মানে মুক্তিযোদ্ধা হিসেবে। কিন্তু সেটি তারা আসলে কখনোই সংরক্ষণ করে নাই। তো সংরক্ষণ করুক বা না করুক, এতটুকু বলতে পারি যে আমাদের বংশে যারা ছিল, আমার নানা দাদা, তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এবং যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে সহযোগিতা করেছে। আমি তো কখনোই মানে আমি তো যেহেতু পলিটিক্স করি, আমাকে কথা বলতে গেলে তো ভেবেচিন্তে বলতে হয়। আমরা যখন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, তখন
মতিয়া চৌধুরী আমাদেরকে বলেছিল রাজাকারের বাচ্চা। তখন আমরা বলেছিলাম মতে মতিয়া তুই রাজাকার তুই রাজাকার। শুনতেছেন ভাই, আমার কথা শোনা যায়? শুনছি। জি। তো আমরা ওই সময় বলেছিলাম যে মতে মতিয়া তুই রাজাকার তুই রাজাকার, কিন্তু আমরা ওই স্লোগান না দিয়ে আমরা বলতে পারতাম যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, হ্যাঁ, মতিয়া চৌধুরীর ওই কথার প্রেক্ষিতে, কিন্তু আমরা সেটি বলি নাই। অর্থাৎ যারা নেতৃত্ব স্থানীয় থাকে তাদেরকে এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকতে হয় এবং ওইভাবে মোটিভেট করতে হয়। তো আমি জানি না আসলে কেন শিক্ষার্থীরা এই স্লোগান দিল। তবে যতদূর আমি দেখেছি শিক্ষার্থীরা বলছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আপনি যদি সামনের কথাটা বলেন আর পিছনের কথাটা না বলেন তাহলে তো হবে না ভাই। তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তো স্বৈরাচার কে? মনে করেন যে সরকার এই মুহূর্তে স্বৈরাচার? সরকার তো স্বৈরাচার না, সরকার এই মুহূর্তে ব্র্যান্ড ছিল যেটি মানে এই ব্র্যান্ডিংটা এরশাদের মাধ্যমে হয়েছিল। তো আমি রাশেদ ভাই আপনার কাছে আবারও আসবো। আপনি যে প্রশ্নটা করলেন আমি 30 সেকেন্ডে উত্তর দিয়ে দিই। দেখেন, সরকার আসলে স্বৈরাচার না, তবে এই সরকার ফ্যাসিস্ট। আপনার স্বৈরাচার তো মোটামুটি ভালো, এরশাদ স্বৈরাচার ছিল, সেই সময় প্রতিবাদ করা গেছে, কথা বলা গেছে, এবং এরশাদ আসলে সেনাবাহিনী থেকে ক্ষমতা দখল করেছে। তো সেনাবাহিনী থেকে যখন কেউ ক্ষমতা দখল করে তখন কিন্তু সমস্ত রাজনৈতিক দল কিন্তু এক থাকে, ওই স্বৈরাচারের বিপক্ষে থাকে। আর যারা ফ্যাসিস্ট তারা কি করে, তারা গণতন্ত্রের লেবাসে এইভাবে ক্ষমতাটা দখল করে। তখন কিন্তু জাতিগত বিভক্তি, জনগণ দুইটা পক্ষে বিভক্ত হয়ে যায়, রাষ্ট্রযন্ত্রকে তারা তাদের দলীয়করণ করা এবং মানুষের উপর দমন পীড়ন করা এবং নানান ধরনের ছলচাতুরি অভিনয় করা, মায়া কান্না করা, এই কাজগুলো কিন্তু যারা স্বৈরাচার তারা করে থাকে। দেখেন আপনি স্বৈরাচার সরকারের যতগুলো গুণাবলী আছে প্রত্যেকটা গুণাবলী কিন্তু আওয়ামী সরকারের আছে। সুতরাং এই ফ্যাসিস্ট সরকারের যে গুণাবলী, এই আওয়ামী লীগের কিন্তু প্রত্যেকটা গুণাবলী আছে। অর্থাৎ এই সরকার স্বৈরাচার তো বটেই, স্বৈরাচারের থেকে যখন আরো বড় পর্যায়ে ওঠে তিনি ফ্যাসিস্ট। আমরা যেমন এলাকায় শুনি না, কাউকে বলে মাস্তান, কাউকে বলে আপনার গুন্ডা, কাউকে বলে গডফাদার, হ্যাঁ, সেই রকম আর কি বিষয়টা। স্বৈরাচার একটু ছোট আর ফ্যাসিস্ট একটু বড় আর কি। থ্যাংক ইউ। জনাব রাশেদ খান গণ অধিকার পরিষদের সেক্রেটারি এবং ওনারাই মূলত কোটা বিরোধী আন্দোলনের সূচনা করেছিলেন এবং আমি কয়েকটা প্রশ্ন করেছি, অবশ্যই আপনি গভীরভাবে খেয়াল করেছেন এবং উনি উত্তর দিয়েছেন সেই বিষয়গুলো। তিনি এই সিচুয়েশনটাকে এবং সরকারকে একটা পর্যায়ে ক্লিয়ার বলে দিয়েছেন যে ফ্যাসিস্ট, এবং এটা একটি রাষ্ট্র ব্যবস্থায় মঞ্জু ভাই কখন মানুষ বা রাজনীতিবিদরা প্রতিপক্ষকে ফ্যাসিস্ট বলতে পারে? উনার কথাটা যে মিথ্যা এটার প্রমাণ উনার কথাটাই। আমি যে মরি নাই আমার কথাটাই তার প্রমাণ। একটা সরকারের দেশে থেকে আপনি যদি তাকে ফ্যাসিস্ট বলতে পারেন তার মানে হচ্ছে সরকার আপনাকে ফ্যাসিস্ট বলার সুযোগও দিয়েছে। এটা কিন্তু বাংলাদেশেও শোনা যাবে। আমিও কিন্তু আওয়ামী লীগের একজন মানুষ, আমিও তো শুনেছি, আপনিও শুনেছেন। কথাটা বোঝেন, কাদম্বরী দেবীকে মরিয়াই প্রমাণ করিতে হইল সে যে মরে নাই। রাশেদ সাহেব যে কথাটি বলেছেন যে সরকার একটি ফ্যাসিস্ট সরকার, আপনি জিয়াউর রহমানের সময়, এরশাদের সময় এরকম বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের সমস্ত ফুটেজ দেখে টেলিভিশন রেডিও খোঁজ করে একটা শব্দ বাইর করেন তো বলা গেছে। হ্যাঁ, বলা গেছে কখন? যখন আওয়ামী লীগ বিএনপি যৌথ আন্দোলন শুরু করেছে এরশাদের বিরুদ্ধে, তখন এরশাদের জিয়াউর রহমান সাহেবের সময় বলা যায় নাই, কারণ জিয়াউর রহমানের মৃত্যুর 4 মাস আগ পর্যন্ত বাংলাদেশে সন্দেহ আইন জারি ছিল। এবং এই যে কথাটা দেখেন, আপনাকে বুঝতে হবে, আপনি তো আমাকে ফ্যাসিস্ট বলছেন, আমাকে ফ্যাসিস্ট বলার পরও আপনি কিন্তু আন্দোলন করছেন, রাজনৈতিক দল করছেন, সুস্থভাবে বেঁচেও আছেন। হ্যাঁ, মাঝে মাঝে আপনার উপরে আক্রমণ হচ্ছে, এটা তো আপনি তা না বললেও হয়, কারণ বাংলাদেশের তো রাজনীতি তো গণতন্ত্রের একবারে চাঙ্গে উঠে যায় নাই। তো এই জন্য বলছি, রাশেদ সাহেব কিন্তু বলছেন যে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার। এই সরকারের কোলে এত বড় বিমান বাহিনী, পুলিশ বাহিনী, আর্মি, বিডিআর, বিভিন্ন বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এত কিছু দেশে উনি কিন্তু কথাটা বলছেন। তাই আমি বলছি যে এই কথাটা বলা উনার অধিকার,
উনি বলতে পারেন, কারণ হচ্ছে কি আমরা সরকারে আছি, আমরা যখন সরকারে থাকি যে আমাদেরকে পছন্দ করে আমরা তারও সরকার, আমরা যখন সরকারে থাকি যে আমাকে পছন্দ করে না তারও সরকার, আর যে আমাকে পছন্দ করে তারও সরকার। সুতরাং এরা আমাদের বিরুদ্ধে বলতে পারবে, কিন্তু তারা যে বলতে পারতেছে এই কথাটা প্রমাণ করে আমরা রেসিস্ট না, আমরা পেসিস্ট না। আপনি এই কথাটা কি বুঝতে পারছেন যে উনি কোথায় আছে? বাংলাদেশের সরকার কি জানে না? বাংলাদেশ সরকার কি এই নূর সাহেব কোথায় আছেন, উনি কোথায় আছেন জানেন না? ফেসিস্ট যদি সরকার হতো তাহলে উনারা এই আন্দোলন করতে পারতেন না। কোটা বিরোধী আন্দোলন দেখেন, সরকার কথা শুনে না, আপনি বলছেন কোটা বিরোধী আন্দোলনে জনগণের সম্পৃক্ত হয়েছে, দেশে গ্রামে গঞ্জে সব জায়গায় থেকে মানুষ সম্পৃক্ত হওয়ার পর সরকার কি মনে করেছে যে হ্যাঁ এটাতে জনসম্পৃক্ততা আছে, জনগণের সরকার আমাকে মানতে হবে, উনি মেনেছেন। এখন যেটা লিগ্যাল প্রসেস, আপনি লিগ্যাল প্রসেসে যান, আপনি এই আন্দোলনটা তখন আবার করবেন কখন? যদি সুপ্রিম কোর্ট সেটাকে বাদ করে দেয়। এখন তো কোটা আন্দোলন করার দরকার নাই, কারণ কোটা তো এখনো বহাল। আপনি ব্যাপারটা বোঝেন, উনি কিন্তু স্বীকার করেছে সরকার ওনাদের আন্দোলনের ফলে দাবিটা মেনে নিয়ে সমস্ত কোটা পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপনের বিরুদ্ধে যেটি হয়েছে হাইকোর্ট রায় দিয়েছে, এখন সুপ্রিম কোর্ট তাকে স্থগিত করেছে। তাইলে সুপ্রিম কোর্ট উপরে, সুপ্রিম কোর্টের রায়টাই হচ্ছে মানে স্থগিত আদেশটাই হচ্ছে এখন কোটা বিষয়ে বর্তমান স্থিতি অবস্থা, অর্থাৎ কোটা নেই। তাহলে আপনারা কি আবার কোটা ব্যবস্থা চালু করার জন্য আন্দোলন করতেছেন না? সরকার করবে কি? সরকার কি সুপ্রিম কোর্টের উপরে জনসমক্ষে এসে ঘোষণা দিবে যে সুপ্রিম কোর্ট যা বলুক আমরা মানি না? আমি যদি একটু ইন্টারাপ্ট করি, রাশেদ ভাই একটু খেয়াল করবেন, যদি কোটা এই মুহূর্তে স্থগিত, নাই, তাহলে আপনি জিজ্ঞেস করেন এই যে প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিলেন, তাহলে তো এটা উনি না দিয়ে যদি এটা করতেন যে তাহলে কারা পাবে? রাজাকারের সন্তানরা? না, আমি শেষ করে ফেলি, বুঝতে সুবিধা হবে আপনার জন্য, পুরো শব্দটা যদি শেষ করি। প্রধানমন্ত্রী কি এই বক্তব্যটা এভাবে দিতে পারতেন না? যেহেতু এই বিষয়টি স্থগিত, এখনো সুপ্রিম কোর্টে এটা স্থগিত করে দিয়েছে হাইকোর্টের রায়, তাহলে কিসের জন্য আন্দোলন? এটা না করে যদি ওনার বক্তব্যটা হয়ে গেল না একটু একপ্রেসে, মানে কোনো একটি পক্ষকে টার্গেট করে, আন্দোলনকারীরা তো সেটাকে এভাবেই নিচ্ছে মনে হয়। আপনাকে বলি, যখন কোনো আন্দোলন হয় তখন এই আন্দোলনের কিছু কুশীলব থাকে, কিছু মাঠের কর্মী থাকে, কিছু পক্ষে থাকে, বিপক্ষে থাকে, তৃতীয় পক্ষ সুযোগ সন্ধানী লোকও থাকে। এখানে নানা রকমের রেটোরিক্স আসে। বিভিন্ন রেটোরিক্সের যখন আসে তখন একজন নেতা, একজন নেত্রী, একটা নেতা যখন কথা বলে, কোন রেটোরিক্সের ভিত্তিতে কথা বলেছে সেটা কিন্তু তার যে অ্যাডভাইজার থাকে, তার যে চিন্তা আছে সেটার সাথে আপনাকে মিলিয়ে দেখতে হবে। কারণ এখানে যখন রাস্তায় যখন কথা হয় যে আমি কে, তুমি কে, রাজাকার, উনি আরেকটা কথা যোগ করলে বলেছে কি স্বৈরাচার, কিন্তু এই কথাটা কিন্তু ফেসবুকে বেশি আসে নাই, আসছে রাজাকার। এখন বিষয়টা হচ্ছে, রাজাকার কেউ যদি নিজেকে দাবি করতে চায় বা নিজেকে, ইভেন আওয়ামী লীগ বললো তুমি রাজাকার, আপনি যদি সেটা মেনে নেন, আপনি কেন মেনে নিবেন? তার মানে আওয়ামী লীগ যা কয় আপনি কি তাই মেনে নিবেন? উনি বলেছেন, রাশেদ সাহেব বলেছেন কি সরকার ফ্যাসিস্ট, আমি কি তাই মেনে নেব? কোটা আন্দোলনকারী যারা, আই ডু হ্যাভ রেসপেক্ট, বিকজ দেশের মানুষ হিসেবে তাদের আন্দোলন করার রাইট আছে এবং আন্দোলন তারা করবে। যে কোনো বিষয়ের উপরে মানুষ যদি দ্বিমত হয়, সংখ্যাগরিষ্ঠ লোক যদি সেটা না চায়, সরকারের, দেখেন জনগণের আন্দোলনের প্রেক্ষাপটে কোনো দাবি মেনে নেওয়ার মধ্যে লজ্জার কিছু নেই, পরাজয়ের কিছু নেই, কারণ সরকার মানে জনগণ। এই পরাজয়ের ইস্যু না এখানে। আমি বলছি যেটা, যে আপনি যদি লিগ্যাল ট্রিটমেন্টে যান, বিষয়টা কোথায় এসে দাঁড়াচ্ছে আলটিমেটলি। আমি আরেকটু কথা, এখানে রাশেদ সাহেব যেটা বলেছেন যে সরকারের এরশাদ সরকার বা পিসিস সরকারের বাইরেও যে সরকারের বিভিন্ন বিষয় সম্পর্কে উনি কথা বলার চেষ্টা করছেন, আমি ওইসব বিষয়ে যাচ্ছি না, এই কারণে ওইসব তাত্ত্বিক আলোচনায় যাব না। তবে আমি মনে করি সরকার যে পূর্ণাঙ্গ কোটা বাতিল করছে এটাও রাইট না। অন্তত 10-15% কোটা অনগ্রসর জাতিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা দেশেই থাকা উচিত। ইভেন এই দেশেও আমাদের জন্য কোটা আছে, আপনি জানেন কিনা জানি না, আমরা যারা মাইনরিটি কমিউনিটি দেশে, এদের জন্য বিচারক হওয়ার জন্য কোটা আছে, বিভিন্ন সরকারি কাজে কোটা আছে। আপনি যদি
সাংবাদিক মানুষ চান আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। হ্যাঁ, কোটা তাহলে যদি এটা জানি, এবং এটাও জানি যে আমরা যেভাবে আমাদের দেশে যেভাবে এটাকে মোটিভেট বলা হয় না, এটা যেভাবে এটাকে টার্গেট এবং যেভাবে কন্ট্রোল করা হয়, এবং যেটা একটা জায়গায় এবং করাপশন এই দেশে কিন্তু এটা হয় না। না, এই দেশে দেখেন আমাদের সিস্টেমের মধ্যে করাপশনের সুযোগ বেশি। আচ্ছা, আমি মঞ্জু ভাই, আপনি বলেছেন আমাদের গেস্ট আছেন, মঞ্জু ভাই অনেকগুলো কথার সূচনা করেছেন, আপনার কথার জবাব দিয়েছেন। রাশিদ ভাই, আপনি কি মনে করেন যে মঞ্জু ভাইয়ের এই কথাগুলো এই সময়ের প্রয়োজনে এবং আপনাদের আন্দোলনের প্রেক্ষিতে উনি সাপোর্ট করছেন? যদি উনি ডিফেন্স করেছেন ওনার সরকারকে, ওনার পক্ষকে, আওয়ামী লীগকে, যেহেতু ওনারা ক্ষমতায় আছেন, আপনি এ প্রসঙ্গে কি বলবেন? জি, মানে আওয়ামী লীগের মধ্যে আসলে দুই ধরনের লোক আছে। তার মধ্যে মঞ্জু ভাইদের মতন যারা আসলে ভদ্র, এবং তার সাথে তো অনেকগুলো টকশো করেছি, ভদ্র বা কথা বললেও অনেক ভদ্রতার সহিতই সমালোচনা করেন। আরেক ধরনের লোক আছে যারা আসলে এই ধরনের মারামারি, গ্যাঞ্জাম, চাঁদাবাজি, বিশ্ববিদ্যালয়ে যা দেখলেন এটাই তো পরবর্তীতে আওয়ামী লীগ হবে, ছাত্র জীবনে এরকম করেছে আর কি। তো ভাই তো ব্যারিস্টার মানুষ, ভাই তো আর এইগুলো করবে না, সুতরাং তার কথাবার্তা তো ভালোই হবে, ভালোই লাগবে, এবং তার কথা তো আসলে জবাব দেওয়ার প্রয়োজন নাই। কারণ হলো গণতন্ত্রের সৌন্দর্য হলো যে তিনি বলবেন তার মতামত, আমার মতামত আমি দিব। আমি স্যার বলেছি, তার কাছে গ্রহণযোগ্য হয়নি, তিনি পাল্টা ব্যাখ্যা দিয়েছেন। তো আমি ঠিক ওই কথাটাই বলছি যে প্রধানমন্ত্রী তিনি রাজাকার শব্দটি উচ্চারণ করেছেন, তো শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে প্রতিবাদ করেছে। প্রধানমন্ত্রী পাল্টা একটি প্রতিবাদ করতে পারতেন যে তোমাদেরকে তো আমি এই কথা বলি নাই, আমি তো কথার কথা বলেছি যে মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পাবে না, তো যারা ওই সময় রাজাকার ছিল তাদের সন্তানরা কি কোটা পেতে পারে, এইভাবে প্রধানমন্ত্রী কিন্তু বোঝাতে পারতেন। তো বুঝাইলেই তো সব ঝামেলা শেষ। তিনি রাষ্ট্রের নির্বাহী প্রধান, কি দরকার? ছাত্রলীগ আজকে দেখেন ওবায়দুল কাদের বলেছে যে ওদেরকে মোকাবেলা করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট, ছাত্রলীগ রয়েছে, ছাত্রলীগ এটি দেখবে। তো এই যে সাধারণ শিক্ষার্থীদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ছাত্রলীগ কতজন করে বাংলাদেশে? যদি আপনি ধরেন যে আপনার 5 কোটি শিক্ষার্থী, এর ভিতরে আমার মনে হয় যে সক্রিয়ভাবে আপনার মানে 50,000 মনে হয় না ছাত্রলীগ করে। সক্রিয়র কথা বলছি, হয়তো সমর্থন আছে, কর্মী আছে, সেটা আলাদা হিসেব। তো যাই হোক, সেই জায়গা থেকে আপনার এই যে সাধারণ মানুষকে, সাধারণ শিক্ষার্থীদেরকে এইভাবে দমন পীড়ন করে আপনি তাদেরকে একদম বিরুদ্ধে নিয়ে নিলেন। আপনি ভাবছেন যে আপনার হাতে রাষ্ট্রযন্ত্র আছে, আপনার হাতে মাফিয়া তন্ত্র আছে, আপনার হাতে ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, ক্ষমতা আছে, আপনি এখন যা মন চাই করবেন। কিন্তু আলটিমেটলি আপনার কি হবে? আপনার ভবিষ্যৎ রাজনীতি। প্রধানমন্ত্রী তার বয়স হয়েছে, দমন পীড়ন যেটা বাংলাদেশের রাজনীতিতে যত সরকারি ক্ষমতায় এসেছে এবং প্রত্যেকটা সরকারের সময়ই রাষ্ট্রশক্তি যদি বলেন, যারা রাষ্ট্র ক্ষমতার শক্তিতে যারা থাকেন, তারা তাদের নিজস্ব প্রয়োজনে, নিজের প্রয়োজনে, বা যদি বলি যে এই সময়ই এ ধরনের, এটা একটি ধারাবাহিকতা ঘটছে। সেটাও যদি একটু সামনে আপনি বলেন। হ্যাঁ, না আপনি ঠিক বলেছেন যে সরকারে থাকলে কিছু ভুল হয়। যার হাতে ক্ষমতা থাকে তিনি কিন্তু ক্ষমতার অপব্যবহার করেন, যার হাতে নাই তিনি করতে পারেন না, সুযোগটাও নাই। তো সরকারে যেহেতু রয়েছে তার ভুল হবে, এটি তো খুব স্বাভাবিক। যিনি কাজ করেন তারই ভুল হয়, যিনি হলুদ বাটেন তার হাতে তো হলুদটা মাখে, আর যিনি বাটেন না তিনি তো ফ্রেশ থাকবেন, সেটি আমরা জানি। কিন্তু এর মানে এই নয় যে নারী শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ তারা বাঁশ দিয়ে কোথায় বাড়ি দিয়েছে দেখেছেন? তাদের স্পর্শকাতর জায়গায় বাঁশ দিয়ে বাড়ি দিয়েছে। একজন নারী শিক্ষার্থীর মাথা ফেটে রক্ত পড়ছে মুখ দিয়ে, সে এরকম করছে, মাপ চাচ্ছে এক প্রকার, হ্যাঁ, তারপরও তাকে ছাড় দিচ্ছে না। ছাত্রলীগ আজকে মানে কি বলবো, মানে হায়েনা যেভাবে মানুষের রক্ত চুষে খায় না, আমার কাছে ভিডিও আছে, আপনি চাইলে এখানে প্লে করতে পারি, অথবা আপনাকে আমি ফরওয়ার্ড করে দিব, টকশোটা শেষ হলে আমি আপনাকে ফরওয়ার্ড করে দিব। তো যেভাবে আজকে নারী শিক্ষার্থীদের উপর হামলা করেছে, দেখেন এই শিক্ষার্থীরা তারা বাসে করে তারা যাওয়া আসা করে, সেখানে আশ্রয় নিয়েছিল, বাসের মধ্যে ঢুকে ঢুকে তাদেরকে নির্মমভাবে নির্যাতন করেছে। আচ্ছা, আমার একটা জিনিস ভাবতে খুব কষ্ট হয় যে প্রধানমন্ত্রী নিজে তো লন্ডনে থাকতেন, এবং
আপনার শেখ রেহেনার আর আপনার মেয়ে তিনিও লন্ডনে সেখানকার এমপি, এবং মোটামুটি আপনার তাদের আত্মীয় স্বজন অনেকেই থাকেন সব একটি রাষ্ট্রে। তো আমার কথা হলো, বাংলাদেশে তারা কি পারতেন না? বাংলাদেশে ওই ভাইদের মতো, ব্যারিস্টার মঞ্জু ভাইদের মতো যে ধরনের পলিটিক্স সেখানে তারা চর্চা করেন, সেটা কি বাংলাদেশে তারা পারতেন না? করলেন না কেন? মানে না করে সমস্যাটা কোথায়? সমস্যাটাই যে দেখছেন, আমি যেটা মনে করি, আজ থেকে 50 বছর পরে আওয়ামী লীগের রাজনীতি কোথায় যাবে? আওয়ামী লীগ কি সেই হিসাবটা করে? নাকি প্রধানমন্ত্রী মনে করেন যে আমি যতদিন বেঁচে আছি রাজনীতি ততদিন করলেই যথেষ্ট, এরপরে আমার ছেলে মেয়ে যা খুশি তাই হোক, বা আওয়ামী লীগের অন্যরা যা খুশি তাই হোক? এটাই কি বাস্তবতা? একটা দল মানুষ কেন করে? অর্থাৎ ওই দল যত ভালো কাজ করবে, ওই দলের যারা প্রতিষ্ঠাতা ছিলেন, যারা উচ্চ পর্যায়ে ছিলেন, তারা মরার পরেও এক ধরনের সোয়াব পাবেন, যদি আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বা অন্য ধর্মের দৃষ্টিকোণ থেকে আপনি চিন্তা করেন। কিন্তু আওয়ামী লীগের এই যে মানুষকে, সাধারণ শিক্ষার্থী, আমি মনে করি বাংলাদেশের 99% শিক্ষার্থী আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে। এই যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, তার আসলে একটা জনপ্রিয়তা ছিল এবং তিনি এক ধরনের অভিনয় করে তার জনপ্রিয়তা ধরে রেখেছিলেন। কিন্তু আজকে দেখেন তার জনপ্রিয়তা কোথায় গেল? অর্থাৎ ছাত্রলীগে যদি জনপ্রিয় মানুষ না থাকে, আওয়ামী লীগে যদি মানুষ মনে না করে যে আওয়ামী লীগে আদর্শিক লোক আছে, তাহলে আওয়ামী লীগ ভবিষ্যতে মানুষ কেন করবে? ছাত্রলীগ কেন করবে? আজকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পদত্যাগের হিড়িক শুরু হয়েছে। নারী শিক্ষার্থীরা ছাত্রলীগ থেকে পদত্যাগ করছে, আপনার ছেলে শিক্ষার্থীরা পদত্যাগ করছে। অর্থাৎ এইভাবে যদি আওয়ামী লীগ মানুষকে দমন পীড়ন করে, তারা হয়তো একটি সময়ের জন্য ক্ষমতা তারা ধরে রাখতে পারবে, কিন্তু তারপরে পতন তো হয় মানুষের, মৃত্যু তো হয়, মৃত্যু হলে পতন আছে। পৃথিবীতে একজন শাসককে আপনি দেখাতে পারবেন না যিনি ক্ষমতা ধরে রাখতে পেরেছে, একজনও না। প্রত্যেক শাসকেরই, সে হোক যত ভালো আর হোক যত মন্দ, প্রত্যেকেরই পতন হয়। সুতরাং আওয়ামী লীগের পতন হইলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে, সেটি আসলে এখন আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। দেখেন রাজনীতিবিদ, বঙ্গবন্ধু, আমি আমি সরি ইন্টারাপ্ট করছি রাশেদ ভাই, আমি রাজনীতিবিদ রাশেদ খানের কাছে জানতে চাই, একটা লম্বা সময় এই মুহূর্তে সরকার ক্ষমতায় আছে, মঞ্জু ভাইদের দল আওয়ামী লীগ ক্ষমতায় আছে, এবং আপনারা অনেকেই, আপনাদের অনেকেরই ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ ছিল, আমরা যেটুকু মানে আপনাদের স্বল্প সময়ের ইতিহাসে জানি। আপনি কি মনে করেন না যে এত বেশি উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এত কাজ, এত পরিবর্তন দেশের, যে সরকার ভালো করছে বলে কি আপনি মনে করেন না? আমরা রাজনীতি করেন, অসুবিধা নেই, কিন্তু আপনারা কি মনে করেন না যে ভালো কাজটাকে ভালো হিসেবে অবহিত করা কিংবা মূল্যায়িত করা? হ্যাঁ, আপনি খুব চমৎকার বলেছেন। আপনার অনেক ধন সম্পদ, আপনার একটি বড় কোম্পানি আছে, কিন্তু আপনার যিনি গৃহিণী তিনি আবার পরকীয়া করেন। আপনি সুখে থাকতে পারবেন? মানসিকভাবে শান্তি পাবেন? তো বাংলাদেশের উন্নয়নটা আসলে এরকম হয়েছে যে পদ্মা সেতু করেছে, অবকাঠামোগত উন্নয়ন করেছে, আপনার অনেক কিছু করেছে, কিন্তু মানুষের যে জীবনযাত্রার মানের উন্নয়ন, গণতন্ত্র, মানবিক মর্যাদা, সাম্য, এইগুলো প্রতিষ্ঠা করে নাই। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে স্বাধীনতা, এই স্বাধীনতাগুলো নাই। এখন ভাই তো ব্যারিস্টার, আমি তাকে শ্রদ্ধা রাখি এবং আমি বিশ্বাস করি যে তিনি যে দেশে বসবাস করছেন, ওই দেশের যে কালচার, নিয়ম নীতি, ওই দেশের যে গণতন্ত্র, এবং তিনি ওই দেশে যেটি প্র্যাকটিস করেন, এবং তার কথা, তার অন্তরের যে আচরণ আর এবং তার কথার মধ্যে আমি পার্থক্য খুঁজে পাই। কেন জানেন? কারণ ওই দেশে তিনি আছেন, তিনি ওই দেশে স্বৈরতন্ত্রের পক্ষে কথা বলতে পারবেন না, অ্যাক্টিভিটি করতে পারবেন না, কিন্তু দেখেন তিনি হয়তো আওয়ামী লীগের রাজনীতি করেন, যে কারণে আওয়ামী লীগের এই অন্যায়গুলো তিনি মেনে নিচ্ছেন বা ছাপাই গাচ্ছেন বা হয়তো কিছু সমালোচনা করছেন। না, আমার মনে হয় একজন আপনার ভালো মানুষ, প্রকৃতপক্ষে ছোটবেলা থেকে বাবা মার আদর্শে বা নীতি নৈতিকতার সহিত বড় হয়েছে, আওয়ামী লীগের এই অন্যায়গুলো আসলে মেনে নেওয়া সম্ভবপর নয়। আমি কথা বাড়াবো না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো যেটি বলতে চাই, দেখেন আমার নানার বংশ আমি দেখেছি যে তারা সবসময় আওয়ামী লীগে ভোট দিত। মানে আওয়ামী লীগ সরাসরি রাজনীতি করে না, কিন্তু যারা আওয়ামী লীগের রাজনীতি করতো তাদেরকে ভোট দিত, এবং এখনো পর্যন্ত আমার আমার খালা, আমার মামারা দেখি তাদেরকেই ভোট দেয়। আমি এটা নিয়ে কখনো হস্তক্ষেপ করি না। হ্যাঁ, আমি কখনোই হস্তক্ষেপ করি না যে তোমরা আওয়ামী লীগের অমুককে ভোট দিবা নাকি বিএনপি কে দিবা নাকি জামাতকে দিবা, আমি এটা না কখনোই হস্তক্ষেপ করি না।
যে তাদের স্বাধীনতা আছে, তারা ওই সেই ছোটবেলা থেকে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ করা বলতে আওয়ামী লীগকে ভোট দেয়, তো সেটি করছে, তারা করুক। আবার আমার বংশ, আমার কিন্তু ওইভাবে আমার চাচাতো ভাই, আমার ফুফাতো ভাই যারা আছে, তারাও দেখি আপনার আওয়ামী লীগের রাজনীতি করে, বা ছাত্রলীগ না, মানে আওয়ামী লীগের রাজনীতি, মানে ওইভাবে পদ পদবি নাই, জাস্ট সমর্থন করে। তো যাই হোক, তো এরকম আপনার মানে অনেকে আছে আওয়ামী লীগকে সমর্থন করে। আওয়ামী লীগ অনেক বড় দল। আমার নিজেরই যে বললাম যে দুই বংশ, নানার বংশ, দাদার বংশ, সব জায়গাতেই আছে। তো আওয়ামী লীগ এত বড় একটি দল, আওয়ামী লীগের তো হারানোর কিছু নাই। গণতন্ত্র বাংলাদেশে দিলে, বাংলাদেশের মানুষকে সুখে রাখলে কোনো তো হারানোর কিছু ছিল না। কিন্তু আওয়ামী লীগ যে ভুল পথে তারা পরিচালিত হচ্ছে, আমার মনে হয় যে আওয়ামী লীগ আসলে ষড়যন্ত্রের শিকার। আওয়ামী লীগ দল হিসেবে মুসলিম লীগের পরিণতি ভোগ করুক, এটি হয়তো কেউ কেউ চায়। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই যে আওয়ামী লীগ এই যে 9 সালে ক্ষমতা গ্রহণ করলো, ভালো কথা, কিন্তু 14 সালে তাদের কেন আবার একতরফা নির্বাচন করতে হবে? আপনারা তো 9 সালে জনগণের ভোটেই তো ক্ষমতায় এসেছেন, তাই না? সেখানে থাকতে পারে, সেখানে ফখরুদ্দিন মইনুদ্দিনের কিছু কারচুপি থাকতে পারে, যেটা নিয়ে প্রণব মুখার্জি তার বইতে লিখেছেন। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু তারা তো মানুষ ওই নির্বাচন নিয়ে কিন্তু মানে বিতর্ক করে না। যেমনি ভাবে বলে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, 9 সাল বা 8 সালে যে ইলেকশনটা হয়েছে, 9 সালে ক্ষমতা নিয়েছে, ওইটা নিয়ে আসলে ওইভাবে বিতর্ক মানুষ করে না। কিন্তু এখন 14 সালে ইলেকশনটা এইভাবে কেন করতে হবে? আপনি কেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আপনি আন্দোলন করলেন? আপনার আন্দোলনের ফসল, আপনার ক্রেডিট, সারা জীবন ধরে যেটা নিয়ে আপনি গর্ব করতে পারতেন, সেটা আপনি কেন বাদ দিলেন? এই যে আওয়ামী লীগ আসলে ভুল পথে পরিচালিত হচ্ছে। তো আমি জানি না আওয়ামী লীগ এইভাবে ভুল ট্রেনে। আমরা মানে অনুষ্ঠান শেষ করার আগে আপনার কাছ থেকে ছোট্ট অংশ আর একটু শুনবো। আমি মঞ্জু ভাইকে বলছি যে আওয়ামী লীগ আসলে ষড়যন্ত্রের শিকার, ভুল পথে রাজনীতি করছে, এবং যে তত্ত্বাবধায়ক প্রসঙ্গটি এনেছিলেন, আমি সংক্ষেপে আপনার কাছ থেকেই অনেকগুলো প্রশ্নের উদ্ভব হয়েছে বা তুলে ধরেছেন রাশেদ ভাই, আপনার কাছ থেকে এগুলোর জবাব চাইবো। আসলে রাশেদ সাহেব যে কথাটি বলেছে ওটার ভিতরেই উত্তর আছে। ফখরুদ্দিনের সরকারে যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বৈধ ছিল, মানে কনস্টিটিউশনে ছিল। যেটি বলেছিলেন যে মঈন ফখর বা 111 যেটি হয়েছিল, এটি ওনার আন্দোলনের ফসল। আন্দোলনের ফসল তো অবশ্যই। আমিও তো বলি, মনে করেন যে যারা কোটা আন্দোলন করছে, কোটা যখন বাদ করে দিছে, কোটা পদ্ধতিটা যখন বাতিল হয়ে গেছে, তখন তারা যদি বলে যে এটা বাতিল তো করছে সরকার, ওরা যদি বলে যে এটা আমাদের আন্দোলনের ফসল, ভুল বলা তো হবে না। কারণ বিএনপি যখন ক্ষমতায় ছিল, তারা এই সিস্টেমটাকে ম্যানিপুলেট করতে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে ম্যানিপুলেট করতে চিফ জাস্টিসের বয়স বাড়াইছে, নির্বাচন কমিশনারকে উল্টায়া পাল্টায়া দিছে, দেশের প্রেসিডেন্টকে বদলায়া দিছে, আইনকে বদলায়া দিছে, দিয়ে তাদের অনুগত একজন লোককে, প্রেসিডেন্টকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এই সিস্টেমটাকে ইউজ করতে এমন একটা জায়গায় গেছে যে আমরা যে 1991 সালের পরে, আমরা 93, 94, 95 আমরা যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করেছি, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ছিল না, এটা একদম বাতিল হয়ে গেছে। তারপরে যাইয়া মঈনুদ্দিন ফখরুদ্দিনের জন্ম হলো। এই মঈনুদ্দিন ফখরুদ্দিনরা জন্ম হয়েছে কিভাবে? আমরা যখন আন্দোলন করেছি কার বিরুদ্ধে? অব্যবস্থার বিরুদ্ধে। তখন বাংলাদেশের তো ট্রেডিশনই হলো এটা, জিয়াউর রহমানও ওই সুযোগে আর্মি থেকে একটা ডান্ডা নিয়ে আসছেন, এরশাদ একটা ডান্ডা নিয়ে আসছেন, মঈনুদ্দিন ফখরুদ্দিনরা একটা ডান্ডা নিয়ে আসছেন। ডান্ডার বাড়িতে ঠান্ডা করবে বাঙালিকে, এবং বাঙালির একটা অংশ কিন্তু এতে হ্যাপিও। তো এইটা আমাদের কালচারাল ব্যাপার। যদি স্বাভাবিকভাবেই আলোচনার প্রেক্ষিতে ইন্টারাপ্ট করি, মঈনুদ্দিন ফখরুদ্দিনের প্রত্যেকটা কাজকে কিন্তু বৈধতা দিয়েছেন কিন্তু সেই সরকারি, আবার আপনাদের সরকার না দিয়ে কোনো উপায় নেই। জিয়াউর রহমানের সমস্ত কাজকে বৈধতা দেওয়া হয়েছে, এরশাদের সমস্ত কাজকে বৈধতা দেওয়া হয়েছে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের। আপনি আচ্ছা দেখেন, রাজনৈতিক সহযোগী মানে আওয়ামী লীগ বিএনপি একে অন্যের পরিপূরক না, আওয়ামী লীগ বিএনপি পরিপূরক না। কেন? তাদের মনে করেন যে আপনি 5 বছর যদি এই জায়গার দায়িত্বে থাকেন,
এই জায়গায় যে রাষ্ট্র ব্যবস্থায় বিচার হয়েছে, আইন হয়েছে, সালিশ হয়েছে, দরবার হয়েছে, কারবার হয়েছে, যত কিছু হয়েছে, ফার্স্ট এন্ড ক্লোজ ট্রানজাকশন, যারা আসবে তাদেরকে বৈধতা দিতেই হবে। কারণ এই ছাড়া পৃথিবীতে সিভিলাইজ ওয়ার্ল্ডে কোথাও এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আপনি জোর করে ধরে আমার ঘর দখল করে নিয়েছেন, 5 বছর পর্যন্ত আরেকজনকে ভাড়া দিয়ে রাখছেন, ওই লোককে এখন আপনি বাইরে করে দিতে পারবেন, পিছনে ফিরে 5 বছরে যেতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? এটাকে বলে ফার্স্ট এন্ড ক্লোজ ট্রানজাকশন। এরশাদ যখন 9 বছর কাজ করেছে, ওই কাজগুলো রাস্তা করেছে, রাস্তা কি আপনি কেটে ভেঙে ফেলতে পারবেন? আপনি কি বলে যে বিচারপতি নিয়োগ করছে, বিচারপতি বিচার দিয়ে বিচার করে মানুষের পাশে দিছে, আপনি কি এটা ফিরে আনতে পারবেন? মানুষ ফিরে আনতে পারবেন? পারবেন না। সেই জন্য ফার্স্ট এন্ড ক্লোজ ট্রানজাকশন বিএনপি, আওয়ামী লীগ ক্ষমতা নেয় এসে বিএনপি আসলে তাই করতে হতো, এর বাইরে তো কিছু নেই। আপনি আমাকে বলেন যে তাত্ত্বিকভাবে আপনি যখন 5 বছর ক্ষমতায় থেকে অবৈধভাবে আপনি চলে যান, আপনার ক্ষমতাকালীন সময়ে যত রাস্তা হয়েছে, ঘাট হয়েছে, ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে, টেলিভিশন হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, এগুলো কি বাতিল করা সম্ভব? সম্ভব না। আজকে বাতিল করতে পারবেন, কিন্তু গত 5 বছর তো বাতিল করতে পারবেন না। যে মানুষের পাশে হয়ে গেছে তাকে তো জিন্দা করে আপনি আবার কবর থেকে তুলতে পারবেন না। সেই জন্য এটা হচ্ছে, শুনেন আমি আপনাকে বলি এই জায়গাটা কোত্থেকে আসছে। অলিভার ক্রomwell নামে এই দেশে একজন বিখ্যাত রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি এই দেশে সিভিল আন্দোলন কইরা রাজাকে এই দেশ থেকে বিতাড়িত কইরা এই দেশে ডেমোক্রেসিকে নিয়ে আসছেন 1648 সালের দিকে। তো এরপরে অলিভার ক্রomwellকে, পরবর্তীতে অলিভার ক্রomwell 8 বছর 10 বছর ক্ষমতায় থাকার পরে উনি মারা যান। মারা যাওয়ার পরে উনি আবার কিন্তু ওই রাজতন্ত্র ফিরে আসে। তো রাজতন্ত্র ফিরে আসার পরে অলিভার ক্রomwellের বিচার হলো। বিচার হওয়ার পরে অলিভার ক্রomwell কিন্তু ততদিনে তার মৃত্যুদণ্ড হয়েছে। তখন কি করলো? বললো যে অলিভার ক্রomwellের যে হাড় কঙ্কাল আছে এগুলাকে মাটির নিচ থেকে তুইলা পাশিতে ঝুলাইয়া তাকে ফাঁসি দেওয়া হবে। ওটা করা হয়েছে। করা হওয়ার পরে পরবর্তীতে 1700 সালে 1800 শতকে এসে ডেভেলপড হয়েছে মানুষের সেন্স। মানুষ চিন্তা করলো যে না, ফার্স্ট এন্ড ক্লোজ ট্রানজাকশন, একটা মানুষকে ততদিন পর্যন্ত এক্সিকিউট করা যাবে যতদিন পর্যন্ত তার জীবন আছে, যদি মরে যায় তাহলে এক্সিকিউশন আর হবে না। এইভাবে তো ডেভেলপমেন্ট হয়েছে, এখনো হচ্ছে, আরো হবে। তা আমি যে কথাটা বলছি যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের কোনো কাজকে অবৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, অনেক কাজকে রিভাইজ করা হয়েছে, এখনো করা হচ্ছে। এইবার অন্য সরকার আসলে তারাও রিভাইজ করবে। কেন করবে? কারণ সময়ের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, ডেমোক্রেসির প্রয়োজনে যা দরকার তা করতে হবে। বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকার লং টাইম ক্ষমতায় আছে, এটাতে তারা যে সবসময় গণতান্ত্রিক কাজ করতেছে এটা কিন্তু সঠিক না। তারা কিন্তু অনেক অগণতান্ত্রিক কাজও করে। এটা কিন্তু একেবারে আপনি আওয়ামী লীগ করলেই সবাই দোয়া তুলসী পাতা হয়ে যাবে, সবাই ফেরেশতা হয়ে যাবে, সবাই একেবারে হস্টস করে চলে আসছে, বিষয়টা এমন না। এখানে মনে করেন যে বিএনপি থেকে লোক আসে, আওয়ামী লীগের লোক আসে, জামাত থেকেও কেউ কেউ আসার চেষ্টা করে বা আসে, বা কেউ অরাজনৈতিক আসে, আমলা আসে বা ছাত্র আসে, নানান ভাবে প্ল্যাটফর্মে এসে গাছের নিচে কিন্তু অনেকে দাঁড়ায়। এখন এই গাছের নিচে যারা দাঁড়ায় প্রত্যেকের কিন্তু একটা ভিশন থাকে, একটা মিশন থাকে। কে কোন মিশন নিয়ে, কোন বিষয় নিয়ে আসছে, বড় প্ল্যাটফর্মে সবসময় এটা বিচার করা সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, তবে রাষ্ট্রনায়কের কাজ, রাষ্ট্রের কাজ হলো রাষ্ট্রের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে এবং উন্নয়নের প্রয়োজনে এগুলাকে আগাছা পরগাছাকে বেঁচে ফেলা। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, 71-এর মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক চেতনা, এই চেতনার বাইরে গিয়ে কেউ কিন্তু মূলধারাতে দাঁড়াতে পারেনি। এবং আওয়ামী লীগ আজ পর্যন্ত টিকে আছে এবং টিকে থাকবে একটা কারণে, যে বাঙালির যে মূল কনসেপ্ট, যে বাঙালিত্ব, বাংলাদেশের মানুষ, মাটি, জনগণ, সাধারণ মানুষ তাদের জীবন উন্নয়ন করতে পেরেছে। যার জন্য বিরোধী দল না থাকা সত্ত্বেও, মানে বিরোধী দল প্রাসঙ্গিকভাবে সেভাবে কোনো পারফর্ম করতে পারেনি, তারপরও একক নির্বাচন করেও আওয়ামী লীগ কিন্তু দেশকেও এগিয়ে নিয়েছে, সমাজকে এগিয়ে নিয়েছে। গুণে ধরো একটা সমাজকে যে জায়গায় ছিল আজ থেকে 3 দশক আগে, 2 দশক আগে, সে জায়গা থেকে বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো, হিসাব করার মতো, চোখে পড়ার মতো, মানে একটা, যেমন মনে করেন রাশেদ খান, আপনার মতো আমার মতো, আমরা যেরকম সাধারণ মানুষ, তিনিও একজন সাধারণ মানুষ ছিলেন। তিনি যখন একটা প্ল্যাটফর্মে আসলেন, এখন উনাকে আলাদাভাবে চিনা যায় কিভাবে? যে ইনি একটা দলের সাধারণ সম্পাদক। এই যে চিনাটা, এই রাশেদ খানকে কিন্তু নায়ক হওয়ার কারণে কেউ চিনে না।
তিনি কিন্তু স্ট্যান্ড করেন নাই, 10টা বই লেখেন নাই। কেন ছিলেন? উনি একটা রাজনৈতিক সংগঠনের সেক্রেটারি হয়েছেন। শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। সেই জন্য তাকে আপনি চিনেন, আমি চিনি, আরো 10 জন মানুষ চিনি। ঠিক তেমনি বাংলাদেশও এমনি এমনি মানুষ চেনে না। বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশকে আজকে পৃথিবীর মানুষ হিসাব করে। আমেরিকাও বাংলাদেশের সাথে ইন্টারেস্ট দেখায়, চায়না দেখায়। আপনাকে বলি, এই যে কন্টেম্পোরারি কন্টেস্টে আমাকে হিসাব করবেন, তো আমার আরো 4টা ভাই থাকলে তারা কেমন করছে, আমি করছি কেমন। কারণ এক মায়ের পেট থেকে এসছি। তো এক মায়ের পেট থেকে আসা সাউথ এশিয়াতে বিশেষ করে 5টা রাষ্ট্র কানেক্টেড: বার্মা, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান। এই টেরিটরির ভিতরে, এই 5টা রাষ্ট্রের ভিতরে যদি আপনি আজকে যদি কোয়ান্টিফাই করেন, কিছু কিছু জায়গায় ভারত আমাদের চাইতে এগিয়ে আছে, যেমন গণতন্ত্রে। এই গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্ট, এই দুইটা জিনিস ভারত আমাদের চাইতে, 30 সেকেন্ডে শেষ করবো। গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্ট, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, এই দুইটা জিনিসে ভারত আমাদের চাইতে যোজন যোজন উপরে, এবং আইনের শাসন আমাদের চাইতে ভারত যোজন যোজন উপরে। কিন্তু এই দিকটা বাদ দিলে অর্থনীতি সহ সামাজিক উন্নয়ন সমস্ত সূচকে, নারী উন্নয়ন, ছাত্র উন্নয়ন, শিক্ষা উন্নয়ন, গ্রাম উন্নয়ন, স্বাস্থ্য উন্নয়ন, সমস্ত দিক থেকে পুরো আমাদের যে 5 ভাইয়ের কথা বললেন, এই 5 ভাইয়ের মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন। এটা আমি বলছি না, বিশ্বের যত তাবৎ দেশের মানুষরা যারা গবেষণা করে তারা বলছে। সেই জন্য বলছি, আপনি রাশেদ খান, আপনি আমার দলের বিরোধিতা করতে পারেন, কারণ আপনি একটা বিরোধী দলের নেতা, আপনি করবেন না, আমার কোনো আপত্তি নেই, করেন। কারণ সরকারি দলের বিরোধিতা না করলে সরকার স্বেচ্ছাচার হয়ে যায়। এটার জন্য বিরোধিতা থাকা দরকার। বিরোধিতা হলো কন্ট্রোল মেকানিজম। কিন্তু এর সাথে সাথে প্রশংসাও করেন। কোনটা করবেন? কই যে শাসন করার তারই সাজে সোহাগ করে। যে বাবা মা সন্তানকে শাসন করে মাঝে মাঝে, কিন্তু সোহাগও করে। রাত্রে একটা চোর মারছে, কিন্তু রাত্রে যাই মাথায় হাত বুলাই দেয়া, হারে ছেলেটার একটা চোর মারছে কেন, মানে মায়া আছে। তো ঠিক তেমনি যে আপনি আওয়ামী লীগের সমালোচনা করেন, 100 বার করেন, আমি চাই অন্য দলের লোকেরা আওয়ামী লীগের সমালোচনা করুক, কিন্তু আওয়ামী লীগ যে একটা গুণধরা সমাজকে পুরো পৃথিবীর কাছে রাশেদ খানের মতো হিরো করে দিয়েছে। বাংলাদেশ এখন হিরো, পুরো পৃথিবী এখন বাংলাদেশকে একটা মানে কাউন্টেবল রাষ্ট্র হিসেবে ধরে। সেই জন্য বলছি, আসেন এই বাংলাদেশকে সেলিউট করি। এই শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজকের জায়গায়। হ্যাঁ, ভুল আছে, ভ্রান্তি আছে। কোটার বিরুদ্ধে আমিও কথা বলেছি যে কোটাকে সহনীয় পর্যায়ে, শেখ হাসিনা আমার থেকে অ্যাডভান্স, উনি একদম কোটা বাদ করে দিছে। আমি তো বলেছি যে 15% হলেও রাখেন, 20% হলেও রাখেন, উনি 1%ও রাখেন নাই, টোটাল বাদ করে দিয়েছেন। তার মানে কি, উনি আমাদের চাইতে অ্যাডভান্স। কিন্তু এখন আমি রাশেদ খানকে বলবো, আপনি যান, আপনার ছেলেমেয়েদেরকে বলেন সুপ্রিম কোর্টের কাছে বল, আমরা 10টা আইনজীবী নিয়ে যাইয়া এটাকে ফাইট করে, যেহেতু মানুষ চায়, আইনজীবীরা চায়, জনগণ চায়, আমরা এটাকে সুপ্রিম কোর্টে এস্টাবলিশ করে দেবো। এটা মাঠের কাজ না, যেটা মাঠের কাজ সেটা শেখ হাসিনা করে দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ মঞ্জু ভাই, আপনাকে রাশেদ ভাই, আপনি 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে আমাদের। আপনার অনেক রাত হয়ে গেছে এবং আপনি কষ্ট করে সময় দিচ্ছেন। আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। মঞ্জু ভাই অনেকগুলো প্রসঙ্গ বলেছেন এবং একটি পর্যায়ে, শেষ পর্যায়ে বলেছেন যে যিনি এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় আছেন, শেখ হাসিনা ধরে বাংলাদেশ এগিয়ে যাক, এবং তিনি শাসন করছেন, সুহাগ করছেন। এবং সুপ্রিম কোর্টের প্রসঙ্গ বলেছেন যে যেটি আপনারা সূচনা করেছিলেন, কোটা সংস্কার আন্দোলন, এবং এটি একটি এখন চূড়ান্ত পর্যায়ে। এবং আমরা ভয় পাচ্ছি এই কারণে যে সংঘাত সহিংসতা এখানে হচ্ছে। এই প্রসঙ্গগুলোর শেষ বক্তব্য আপনার কাছে জানতে চাইবো। আমাদের আরো অনুষ্ঠান হবে পরবর্তীতে, আপনি আসবেন, আমাদেরকে সময় দেবেন, আমরা প্রত্যাশা করব। আজকে আপনার শেষ বক্তব্য আমরা এই মুহূর্তে জানতে চাই। জি ধন্যবাদ। আপনি খুব ভালোই বলেছেন যে বাংলাদেশে অনেক রাত, মানে কালকে ওইভাবে ঘুমাইতে পারি নাই, তো আজকে একটু আর্লি ঘুমাইতে চেয়েছিলাম, তো হলো না। সমস্যা নাই, কারণ আমরা যারা রাজনীতি করি, আমাদের এই দেহ মন, আমাদের সবকিছু আসলে, আমাদের জীবন জৈবন সবকিছুই জনগণের জন্য। তো এই যে কথা বলছি শিক্ষার্থীদের জন্য, জনগণকে বোঝানোর জন্য, বা আজকে ভাইয়ের সাথে যে আলোচনা সমালোচনা, এগুলো মানুষের জন্য। তো একজন রাজনীতিবিদের আসলে নিজের বলে কোনো কিছু নাই। তার ব্যক্তি সত্তা বলতে জনগণের জন্য যা কিছু করতে পারবেন সেটি তার কাছে একটি ভালো লাগা এবং তার অর্জন। তো যাই হোক, আমি যে বিষয়ে বলবো, দেখেন, আমরা আসলে এমন একটি দেশে জন্ম নিয়েছি, যে দেশটা রক্তের বিনিময়ে এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।
যে দুঃখের সাথে বলতে হয় যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা মানে ধরে রাখা কঠিন। আমাদের সামনে আসলে এটিই হয়ে দাঁড়িয়েছে। ওই সময় কৃষক, শ্রমিক, ছাত্র, সাধারণ মানুষ এবং ওই সময় যারা সরকারি কর্মকর্তা ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল এবং যারা পুলিশে ছিল, সেনাবাহিনীতে ছিল, বাংলাদেশের এই পূর্ব বাংলা, সবাই মিলেই কিন্তু বাংলাদেশটা স্বাধীন করা হলো। কিন্তু সেই স্বাধীনতা আজকে আমরা ধরে রাখতে পারছি না। আমাদের স্বাধীনতা অনেকটা দেখেন যে বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল লাইন যাবে, করিডোর থাকবে। তো সেই চুক্তি কিন্তু প্রধানমন্ত্রী করলেন। যেটি ভাই বললেন যে শাসন করা তারই সাজে, আদর করেন যিনি। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যিনি উন্নয়ন করেন তিনি চাইলে গণতন্ত্র কিছুটা হইলেও খর্ব করতে পারেন। আওয়ামী লীগের যারা আছেন তারা এটি বোঝাতে চান এটি আসলে উন্নয়নের গণতন্ত্র, মানে এই গণতন্ত্রের মাধ্যমে আপনার উন্নয়ন করা হবে এবং এই গণতন্ত্র এমন ভাবে রাখা হবে যে আর কোন দল নির্বাচনে যাবে না, আমি একাই নির্বাচনে যাব, আমার যারা দালাল রয়েছে, চাটুকার রয়েছে, তারা নির্বাচনে যাবে এবং আমি ক্ষমতায় থাকবো। এই যে গণতন্ত্রের যে নতুন ধারা, ভাই ঠিক বলেছেন যে ভারতে গণতন্ত্র রয়েছে, প্রতিষ্ঠানগুলো স্বাধীন এবং তারা বেশ ভালো প্র্যাকটিস করছে। সেখানে জাতীয় সংসদে বিরোধী দল আছে, মোদি অনেক খারাপ, কিন্তু মোদি অন্তত এই কাজটি করতে পারেনি যে সে আপনার কংগ্রেসকে একদমই জিততে দিবে না, বা কংগ্রেসকে এত বড় দল যাদের মাত্র ৫-৬টি আসন দিবে। দেখেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি মানে মোদির থেকেও মানে অনেক ধাপ এগিয়ে গেছেন। বাংলাদেশে তারাই কিন্তু আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। জনগণ তাদের এই যে আবিষ্কার সেটিকে গ্রহণ করেছিল যে না, বাংলাদেশের এই প্রেক্ষাপটে আসলে ওইভাবে দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভবপর নয়। তো সেক্ষেত্রে নিরপেক্ষ সরকার অথবা ঐক্যমতের সরকার, মানে উভয় দল, সরকারি দল বিরোধী দল সবাই মেনে নেয় ঐক্যমতের সরকার। তো সেই ব্যবস্থাটা আওয়ামী লীগ ধ্বংস করে দিল। তো সে সম্পর্কে আমরা সকলেই জানি। অর্থাৎ আওয়ামী লীগ মানে এই যে তারা একটি ৪১ সাল পর্যন্ত তাদের একটি প্ল্যান যে তারা এইভাবে উন্নয়নের গণতন্ত্রের মাধ্যমে আসলে তারা ক্ষমতায় থাকবে। এবং আমি মনে করি যে প্রধানমন্ত্রী মনে করেন যে তিনি যতদিন বেঁচে থাকবেন তিনি ক্ষমতার বাইরে যাবেন না। কারণ এই আওয়ামী লীগ আসলে বাঘের পিঠের উপর চড়েছে। আওয়ামী লীগ মনে করে আমরা যদি বাঘের পিঠ থেকে নামি তাহলে বাঘ হয়তো আমাদের খেয়ে ফেলবে, অথবা আমাদেরকে মানে মেরে ফেলবে, এরকম চিন্তা ভাবনা তারা করেন। তো যাই হোক, সবকিছু তো শেষ আছে, শেষ তো নামাইতে হবে। আওয়ামী লীগ দীর্ঘ আপনার ৪ মেয়াদে ক্ষমতা ভোগ করছে। আমার মনে হয় যে তাদের এখন উচিত দেশের এবং জনগণের স্বার্থে এই ধরনের যে অগণতান্ত্রিক চর্চা এবং প্রতিষ্ঠানগুলো দলীয়করণ, এই জায়গা থেকে আসলে তাদের বের হয়ে আসা। অন্যথায় আমি বলেছি যে আওয়ামী লীগ সাময়িকভাবে তারা শান্তিতে থাকবে। এই যে পরকীয়ার কথা আমি আগে বললাম যে পরকীয়া করলে নাকি খুব ভালো লাগে সাময়িক শান্তিতে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে এমন অশান্তি শুরু হয় যে জীবনটা শেষ। আওয়ামী লীগ এখন যা করছে এটা আসলে ওই পরকীয়ার শামিল, ওই অশান্তির সাময়িক শান্তিতে, কিন্তু একটা সময় গিয়ে এমন অশান্তির মধ্যে তারা পড়বে যে এই দলটার অবস্থা আসলে কোথায় গিয়ে ঠেকে সেটা আজকে আমি বলে রাখলাম, রেকর্ড থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম যারা তারা দেখবে। দেখেন কেউই আসলে আপনার মানে গণতন্ত্রের বাইরে গিয়ে অথবা আপনার মানে কোনো ধরনের অপকর্ম, অপচর্চা, দমনপীড়ন করে তাদেরকে আসলে মানুষ মনে রাখে না, তারা আসলে টিকে থাকতে পারে না। আওয়ামী লীগ যেটি করছে, আওয়ামী লীগের ফল আওয়ামী লীগ অবশ্যই এর ফল ভোগ করা লাগবে, সময় লাগবে। আমরা অপেক্ষা করি, দেখি যে আওয়ামী লীগের কি হয়। আমরা আমাদের যে ধারাবাহিক আন্দোলন আমরা তো চালিয়ে যাচ্ছি। আমি ভিন্ন মতের রাজনীতি কেন করতেছি? আমি তো বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলাম আমি তো ছাত্রলীগের রাজনীতি করতে পারতাম, কারণ আমি আগেই কিন্তু বলে নিয়েছি যে আমার ২ বংশের, আমার মামার বংশ আর চাচার বংশ বা বাবার বংশ, আমার ২ বংশে আসলে ওইভাবে কেউ ওই ধরনের পলিটিক্স পদ পদবি নিয়ে, হ্যাঁ, মারদাঙ্গা পলিটিক্স, ক্ষমতার যে প্র্যাকটিস, ওই ধরনের পলিটিক্স কে করে না, জাস্ট সমর্থন করে। তো সেই জায়গা থেকে আমি তো চাইলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম আমি তো ওই সময় থেকে যদি ছাত্রলীগের রাজনীতি করতাম তাহলে আজকে হয়তো আরো একটা ভালো জায়গায় থাকতে পারতাম, টাকা পয়সার মালিক হতে পারতাম। কিন্তু কেন ছাত্রলীগের রাজনীতি আমার মন টানলো না জানেন? আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সাথে সাথেই তারা মানসিক নির্যাতন শুরু করলো। তারা একটা রুমের ভিতরে ২৬ জনকে রাখলো, তারা গণরুমে প্রতিদিন মানে মানসিক টর্চার করে।
তারা প্রতিদিন জোরপূর্বক আপনার মিছিল মিটিং এ নিয়ে যায়। অর্থাৎ আমি যে মানুষটি আমি আমার এলাকায় থাকতে আমি প্রায় 15 থেকে 16 ঘন্টা পড়াশোনা করেছি, সেখানে আমার কি হলো, আমার সন্ধ্যা শুরু হইলে মধুতে যাইতে হবে, হ্যাঁ, বড় ভাইদের সাথে হাত মিলাইতে হবে। এই হচ্ছে পলিটিক্স। এই কারণে আমি মানসিকভাবে বিষণ্ণ হয়ে গেলাম যে হোয়াট ইজ পলিটিক্স। আমি কি বইতে পড়েছি, হ্যাঁ, এখানে আওয়ামী লীগের আদর্শের কথা, ছাত্রলীগের যে অর্জনের কথা, সোনালী অর্জন, সোনালী মানে নানান কথাবার্তা, কোথায়? এখন তো দেখছি আসলে এগুলো সব মুখোশ পরে আসলে বইগুলোতে মিথ্যাচার করা হয়েছে। তো ছাত্রলীগের যে মানসিক নির্যাতন, এই কারণে কিন্তু আর ছাত্রলীগে বা রাজনীতি করার প্রতি কোনো মোহ ছিল না। না, রাজনীতি করবো না, তার থেকে কষ্ট হচ্ছে, হলে থাকি কষ্ট করে। আমার মতন আমি এই উদাহরণটি কেন দিলাম, আমার রাশেদ খানের মতন হাজারো রাশেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে যারা আসলে ছাত্রলীগকে ঘৃণা করছে। আজকে কি হয়েছে জানেন? নারী হলে শিক্ষার্থীরা ছাত্রলীগকে বলেছে টুকাই লীগ, টুকাই লীগ, টুকাই টুকাই। ভিডিও দেখেন নাই? তো শুরু হয়েছে মাত্র। মানুষ এতদিন আপনার মতিয়া চৌধুরী কি বললো, ওবায়দুল কাদের কি বললো, তাদের বক্তব্যের প্রতিবাদ করেছে। এইবার দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী কি বলেছে তার বক্তব্যের প্রতিবাদ করেছে। রাতে অন্ধকারে নারীরা হল থেকে রাস্তায় নেমে এসেছে, শিক্ষার্থীরা প্রত্যেকটা হল থেকে রাস্তায় নেমে এসেছে। অর্থাৎ এই যে সর্বোচ্চ জায়গাটা যে ক্লিন রাখতে হয়, সর্বোচ্চ জায়গাটা আসলে কলুষিত যাতে না হয় সেটা রাখতে হয়, সেটা কিন্তু আওয়ামী লীগ রাখছে না। এখন দেখেন প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেন, দেখেন শেষ করে দিব, হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি। প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করলেন, সেখানে তার ভাষ্য, সেখানে সাংবাদিকদের যে সাংবাদিকতার নীতি, তাদের যে বক্তব্যের ধরন, আমার তো মনে হয় যে এখানে আসলে সাংবাদিকতার চর্চা হয় না, এখানে প্রশ্ন করা হয় না, এখানে যেটি করা হয় তেল মারা হয়। প্রধানমন্ত্রী দেখেন দুইজন সাংবাদিক যে প্রশ্ন করলেন, একজন ফারজানা রূপা আর একজন আপনার নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, আপনার কি আমিন যেন, প্রবাস আমিন সম্ভবত। তো যাই হোক, এই দুইজন সাংবাদিক এমন ভাবে প্রশ্ন করলেন যে প্রধানমন্ত্রী আসলে বক্তব্য দিতে গিয়ে খেয়ে হারিয়ে ফেললেন। তিনি এমন ভাবে কথা বললেন যে দেখেন আজকে সর্বোচ্চ ব্যক্তির বক্তব্যকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করছে। আওয়ামী লীগের রাজনীতি এইভাবে আস্তে আস্তে কিন্তু তারা অধঃপতনের দিকে যাচ্ছে। এতদিন কিন্তু কেউ প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রতিবাদ করে নাই। ডক্টর ইউনূসকে যখন আপনার পদ্মা সেতু থেকে ফেলে দিতে চেয়েছে প্রধানমন্ত্রী, খালেদা জিয়াকে সাবেক প্রধানমন্ত্রী, তাকে আপনার ফেলে দিতে চেয়েছে বা ডুবিয়ে মারতে চেয়েছে বা যে কি হোক, এই ধরনের বক্তব্য দিয়েছে, চুবিয়ে মানে পদ্মা নদীতে ছেড়ে দিবে, এই ধরনের বক্তব্য এসেছে। আমি এক্স্যাক্টলি বলতে পারলাম না, বাট পদ্মা নদীতে পদ্মা সেতু থেকে ফেলিয়ে দিবে বা টুস করে ফেলিয়ে দিবে, এই ধরনের বক্তব্য এসেছে। তো দেখেন তখনও কিন্তু প্রতিবাদ করে নাই বিএনপি, ডক্টর ইউনূস প্রতিবাদ করে নাই। শিক্ষার্থীরা দেখেন তারা কিন্তু নতুন একটি আপনার উদাহরণ তৈরি করলো। এখন কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু এই প্রতিবাদটা করবে। তো এইভাবে চলতে থাকলে আস্তে আস্তে আই থিঙ্ক এদেশের জনগণের পরিবর্তন হবে, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, এবং এদেশে অবশ্যই আমি যেটা বিশ্বাস করি আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত হবে এবং দেশে গণতন্ত্র অবশ্যই ফিরে আসবে। কারণ এখনকার মানুষ না অনেক সচেতন। এই শিক্ষার্থীরা সচেতন না হইলে তারা রাস্তায় নামতো না। সরকারের প্রতি তাদের অনেক ক্ষোভ, অনেক ঘৃণা, হ্যাঁ, সেই ঘৃণার বহিঃপ্রকাশ ঘটলো এই মধ্যরাতে প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে প্রতিবাদ জানানোর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মঞ্জু ভাইকেও ধন্যবাদ, তিনি ব্যারিস্টার মানুষ, যথেষ্ট পরিচ্ছন্ন মানুষ, তাকে আওয়ামী লীগ করলেও তার সাথে আই থিঙ্ক কথা বলা যায়, টক সাথে বসা যায়। গত পরশুদিন হেজদা পিপুলের বা গতকাল ছিলাম, সেখানে দেখলাম মেজর আক্তার শেখ আর একজন আইনজীবী ছিলেন মামুন মোর্শেদ, বেশ ভালো আইনজীবী। মেজর আক্তার তো এবার আওয়ামী লীগের সাথে লিয়াজ করে নির্বাচনে গিয়েছিল। কি ধরনের গালিগালাজ, মুক্তিযোদ্ধা মানুষ, মানে বিব্রত হয়ে গিয়েছিলাম। আওয়ামী লীগের পক্ষেই বলছেন কিন্তু গালিগালাজ করে, মানে যা মন চাই, মানে টকশোতে তো আমরা শিক্ষিত মানুষ আছি, তাই না? তো একটা সমালোচনা, আলোচনা, কাউন্টার, হ্যাঁ, এগুলো স্বাভাবিক, কিন্তু সেটা তো একটা লেভেল থাকতে হবে। তো সেই জায়গা থেকে ভাই একটা লেভেল ধরে রাখেন, এটি খুবই ভালো লাগার একটি বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ রাশেদ খান আপনাকে অনেক রাত্রিতে আমাদেরকে সময় দেওয়ার জন্য বাংলাদেশ থেকে, এবং এটি একটি ভালো দিক। আপনারা
দুধারার রাজনীতি করলেও একে অন্যের প্রতি সহনশীল এবং শ্রদ্ধাবোধ রেখে কথা বলেন। আমরাও প্রত্যাশা করি এটি যে বাংলাদেশ তার যেভাবে যদি বলেন এগিয়ে যাচ্ছে, গণতন্ত্র, মানবিক মর্যাদা, উন্নয়ন এবং সর্বক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন হোক, মানুষত্ববোধের উন্নয়ন হোক, এবং আমাদের সংবিধান সেটি সুরক্ষার জন্য ভালো মানুষ তৈরি হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো রাজনীতিক নিয়ে চর্চা করুক, সেটি আমরা প্রত্যাশা করি। মঞ্জু ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জনাব রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা কোনো দল মত কিংবা পক্ষের নয়, আমরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই দেশটাকে নিয়ে অহংকার করবে যে তাদের পূর্বপুরুষেরা একটি দেশ রেখে গেছেন যেখানে মানবিক মর্যাদা, মানবিক মূল্যবোধ সবকিছুর ঊর্ধ্বে থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করার জন্য, এবং আগামী অনুষ্ঠান দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।